আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই আলোচনায় স্বাগতম। আজকে আমরা রেসপিরেটরি মেডিসিনের জিপি প্র্যাকটিসে বেসিক অংশের আলোচনা করব। এই অংশের আলোচনার মাধ্যমে জেনারেল প্র্যাকটিসে আমরা যে বিষয়গুলো জানতে পারব তা হচ্ছে সাধারণত রেসপিরেটরি মেডিসিনের কোন কোন সমস্যা বা লক্ষণ অথবা সিমটম নিয়ে রোগীরা আমাদের কাছে আসে সেটা আমরা জানতে পারবো। সেই লক্ষণগুলো ব্যবহার করে দ্রুতগতিতে আমরা কি করে একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছতে পারবো, অর্থাৎ কুইক ডায়াগনোসিস টেকনিকটা আমরা জানার চেষ্টা করব, যেটা হবে ক্লিনিক্যাল ডায়াগনোসিস। আর আমরা জানি ক্লিনিক্যাল ডায়াগনোসিসের পরে ইনভেস্টিগেশনের মাধ্যমে একটা কনফার্ম ডায়াগনোসিস করতে হয়। ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর ভিত্তি করে আমরা কিভাবে ইনভেস্টিগেশন ফর্মুলেট করব সেটা জানতে পারবো, অতঃপর একটা কনফার্ম ডায়াগনোসিস পাবো। আর ডায়াগনোসিস পেলে সেটার সুন্দর প্রেসক্রিপশন কি করে লিখতে হয় সে জিনিসটা আমরা আজকে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকে সঠিক আজকের যে আলোচনার মূল অংশ সেখানে যাচ্ছি এবং শুরু করি। তো আমি ডাক্তার শীষ মোহাম্মদ সরকার, মেডিসিনের স্পেশালিস্ট। আমি যেভাবে রোগী দেখব বেসিক অথবা একদম বিগিনাররা সেভাবে অবশ্যই দেখতে পারবে না, তবে আমাদের চেষ্টা থাকবে শুরু থেকেই আমাদেরকে সঠিক পদ্ধতিতে সঠিক পথে হাঁটার চেষ্টা করতে হবে। আর আমার হাঁটার গতি হয়তো ধীরে হতে পারে, হয়তো সংক্ষিপ্ত হতে পারে, কিন্তু ভুল হবে না। অর্থাৎ যতটুকু আমি জানব ততটুকু সঠিক জানব, জানাটা কিন্তু এরকম হতে হবে। আর যত দিন যাবে আমি বিগিনার থেকে আরেকটু প্রফেশনাল হব এবং ধীরে ধীরে এক পর্যায়ে স্পেশালিস্ট অথবা এক্সপার্ট হব ইনশাআল্লাহ। তো আজকের আমাদের যে মূল আলোচনা সেখানে আমি যাওয়ার চেষ্টা করছি। এখানে শুরুতেই রোগীরা আমাদের কাছে কি কি লক্ষণ নিয়ে আসে সেই জিনিসটা আমরা জানব। এখানে আমি হেডলাইন দিয়েছি প্রেজেন্টেশন হেডলাইন মানে হচ্ছে আমাদের কাছে, অর্থাৎ ডক্টরের কাছে রোগীর উপস্থাপনা। রোগী ডাক্তারের কাছে কি নিয়ে উপস্থিত হয় সেটাই হলো প্রেজেন্টেশন। এখানে অনেকগুলো প্রেজেন্টেশন দাঁড় করানো হয়েছে। সংখ্যায় আমরা যদি হিসাব করি 11টা প্রেজেন্টেশন আছে। এর মধ্যে মাঝখানের দুইটা ফিভার এবং ওয়েট লস, এই দুইটা অনেক সিস্টেমের সাথেই জড়িত। আর উপরের 4টা এবং নিচের 5টা এটা মূলত রেসপিরেটরি মেডিসিনের সঙ্গে রিলেটেড। আর উপরের যে 4টা রেড মার্ক করেছি, এই 4টাকে রেসপিরেটরি মেডিসিনের কার্ডিনাল সিমটম বা প্রাইমারি সিমটম বা প্রধান সিমটম বলা হয়। আর নিচের যে 5টা এটাও রেসপিরেটরি মেডিসিনের সাথেই অ্যাবসলিউটলি রিলেটেড, তবে এদেরকে আমরা কার্ডিনাল বলছি না, সহকারী বলছি। আর উপরের 4টার মধ্যে বিশেষ করে চেস্ট পেন, যেটাকে 4 নম্বরে রাখা হয়েছে, এটা মূলত কার্ডিওলজি এর অংশ, তবে এইটা রেসপিরেটরিতেও খুবই গুরুত্বপূর্ণ। এখন প্রথম 4টাকে আমরা কার্ডিনাল বা প্রিন্সিপাল সিমটম বলছি। এর মধ্যেও আবার 1 নম্বরে যেটা আছে কাফ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন এই 11টা সিমটম নিয়ে আমাদের কাছে রোগীরা কি পরিমাণে আসে এ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। এই ধারণাটা হচ্ছে, যদি আমি আমার জেনারেল প্র্যাকটিসে 100 রোগী দেখি, সাধারণভাবে বলা যায় যে প্রায় 60% পেশেন্ট এই 11টা সিমটম নিয়ে আসার সম্ভাবনা আছে। অর্থাৎ জেনারেল প্র্যাকটিসে
রেসপিরেটরি মেডিসিনের রোল প্রায় 60%, আর বাদ বাকি সব কিছু মিলিয়ে কিন্তু 40%। আর এই 60%-এর মধ্যে সবচেয়ে কঠিন এবং কমন এটা হচ্ছে কাফ, কাশি। যদি আমরা এই কাশি সম্পর্কে ভালো জ্ঞান অর্জন করি এবং কাশির রোগীকে ভালোভাবে চিকিৎসা দিতে পারি, শুধুমাত্র কাশির চিকিৎসা করেই আমি একজন ভালো জেনারেল প্র্যাকটিশনার হতে পারি। আপনার আমার সাথে হয়তো শুরুতে একমত হবেন না, কিন্তু যত দিন যাবে ধীরে ধীরে বুঝতে পারবেন যে এই লক্ষণ কাশিটা কত ডেঞ্জারাস এবং কত বেশি রোগী এইটা নিয়ে আসে আমাদের কাছে। আমি সংক্ষিপ্ত এই স্লাইড নিয়ে কথা বললাম, আমরা ওয়ান বাই ওয়ান এখন আলোচনায় যাওয়ার চেষ্টা করব। মোস্ট কমন যেহেতু কাফ, এই কাফ সম্পর্কে 1-2 লাইন জানতে হবে একটু বিস্তারিত। যত রোগী আমাদের কাছে আসুক না কেন কাশি নিয়ে, এই কাশির প্রথম 5টা কারণকে কমন ধরে মুখস্থ রাখতে হবে আমাদেরকে। যখনই কোনো আমরা কাশির পেশেন্ট পাবো, সাথে সাথে এই 5টা ডিফারেন্সিয়ালের একটা লিস্ট আমার মাথায় সেট করে নিতে হবে। এখানে ক্রুফ, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, অ্যাজমা, সিওপিডি এবং স্মোকিং। স্মোকিং যদিও নিজে একটা ডিজিজ না, কিন্তু স্মোকিং নিজে কিন্তু কাশির একটা কমন কারণ। আর উপরের 4টাই ডিজিজ, এই ডিজিজ সম্পর্কে আমরা পরবর্তীতে একটু জানার চেষ্টা করব। তবে যেটা এখান থেকে আমি জানাতে চাই, যখনই কোনো পেশেন্ট কফ বলবে, যে বলে আমার কাশি, সাথে সাথে আমার মাথায় এই 5টা ডায়াগনোসিস চলে আসতে হবে। এলোমেলো করে কাশির একটা সিমটোম্যাটিক দোকানদারের মতো করে যদি আমি ট্রিটমেন্ট দেই, সেটা কিন্তু একজন এমবিবিএস ডাক্তারের সম্মানের সাথে যায় না। সো আমি ট্রিটমেন্ট দিব কারণের, লক্ষণের নয়। যতক্ষণ আমি লক্ষণের কোনো কারণ খুঁজে পাবো না, তখন হয়তো লক্ষণ ভিত্তিক আমি কিছু ট্রিটমেন্ট দিতে পারি। তবে অলওয়েজ চেষ্টা করব আমরা কারণে ট্রিটমেন্ট দেওয়ার। অর্থাৎ কেউ কাশি নিয়ে আসলে আমি কিছু কাশির ট্যাবলেট আর সিরাপ ধরিয়ে দিব না। আমি চেষ্টা করব ওইটার এই কমন 4টার কোনো ডায়াগনোসিসের মধ্যে ফিট হয় কি না। যদি ফিট হয়, সেই ডায়াগনোসিসের নির্দিষ্টটাকে আমি ট্রিটমেন্ট দিব। ইনশাআল্লাহ কাশি অটোমেটিক্যালি তাহলে আরাম হয়ে যাবে। এই কমন 5টা কারণ ছাড়াও কাশির আরও অনেক কারণ আছে। যেমন এখানে অ্যানাটমি ভিত্তিক কারণগুলো আমি উল্লেখ করেছি। ফ্যারিংস থেকে শুরু করে লাং প্যারেনকাইমা, এই 5টা সাইট অফ অরিজিন, কাফের সাইট অফ অরিজিন। এছাড়াও ড্রাগের সাইড ইফেক্ট আছে এবং অ্যাসপিরেশন, এ দুটাও গুরুত্বপূর্ণ কারণ। তবে এরা লেস কমন, খুবই আনকমন কজ এই 2টা। এর মধ্যে ড্রাগের সাইড ইফেক্ট, এটা আবার ছেলেদের তেমন একটা হয় না, এটা মূলত মেয়েদের হয়, তাই এটা আরও আনকমন। আর অ্যাসপিরেশন যেটা, এটা আবার ফিট বডি যাদের, লিন থিন, এদের হয় না। এটা শুধুমাত্র ধরা যেতে পারে যে যারা একটু হেলদি, ওবেসদের এই নিচের এটা হয়। সো এটাও বেশ আনকমন। তবে এই যে 5টা অ্যানাটমি ভিত্তিক, এরা কিন্তু মোটামুটি কমন গ্রুপেই পড়ে। এখান থেকেই আমি 5টাকে নিয়ে ওপারে সাজিয়েছি প্রথম স্লাইডে। নেক্সট আমরা যাব হচ্ছে শর্টনেস অফ ব্রেথ। যখনই কোনো পেশেন্ট বলবে আমার শ্বাসকষ্ট, তখন আমার মাথায় উইদিন সেকেন্ড এই 4টা ডায়াগনোসিসের একটা লিস্ট চলে আসতে হবে যে তার শ্বাসকষ্ট। তাহলে কি এই 4টার কোনোটা? যেমন অ্যাজমা, সিওপিডি, হার্ট ফেলিওর এবং সাইকোজেনিক হাইপারভেন্টিলেশন, যেটাকেও শ্বাসকষ্ট বলা যেতে পারে। এখন এই 4টা কারণ শুধুমাত্র কি শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে? না, বিষয়টা আসলে এরকম না। কারণ আমরা যদি অ্যাজমা আর সিওপিডি দেখি, এটা কিন্তু কাফের কমন কজের মধ্যেও ছিল, তাহলে কম্বিনেশন হিসাবে আসার সম্ভাবনাই বেশি। আইসোলেটেড শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসার সম্ভাবনা এরা খুবই কম, তবে হ্যাঁ আসতেও পারে। আর এখানে যেটা হার্ট ফেলিওর, এটা কিন্তু আইসোলেটেড এরকম শর্টনেস অফ ব্রেথ নিয়ে আসতে পারে।
সো হার্ট ফেলিওরটাকে কখনোই মিস করা যাবে না, বিশেষ করে এল্ডারলি পেশেন্টদের ক্ষেত্রে। এই 4টা কমন কারণ ছাড়াও শর্টনেস অফ ব্রেথ এর আরও অনেকগুলো কারণ আছে, খুবই ইন্টারেস্টিং। এ কারণের লিস্ট দেখলেই মনে হয় যে এটা অসম্ভব মুখস্থ রাখা, তবে এটা এক সময় ধীরে 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 কিছু ব্রেনে চলে আসে। এখান থেকেই ওই 4টা কারণকে আমি কমন হিসাবে লিখেছি। তবে এর মধ্যেও কিছু কারণ আছে যেগুলো খুবই ডেঞ্জারাস কারণ, যদিও কমন না, আনকমন। এর মধ্যে আমরা পালমোনারি ইমবলিজম একটা বলতে পারি, ডেঞ্জারাস কারণ পালমোনারি ইমবলিজম। আর যদি এটা একটু বাচ্চা টাইপের হয় তাহলে ইনহেলড ফরেন বডি হয়তো তার শ্বাসনালীতে ট্রাকিয়াতে ঢুকে গেছে। তাহলে এরকম এই দুটাও কিন্তু খুবই ডেঞ্জারাস কন্ডিশন, যদিও কমন না। তবে শ্বাসকষ্টের যদি কোনো পেশেন্ট পাওয়া যায় বাচ্চার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে এটা কি ইনহেলড ফরেন বডি, আর যদি এল্ডারলি হয় তাদের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে এটা কি পালমোনারি ইমবলিজম হতে পারে। এটা জাস্ট মাথায় একটু চিন্তায় রাখতে হবে, এটা যে আমি ডায়াগনোসিস করব তা না। আমরা পরবর্তী কমন সিমটম হিমোপটাইসিস। যখনই কোনো পেশেন্ট বলবে আমার কাশির সাথে রক্ত যায়, ইমিডিয়েটলি এই 5টা কারণ আমার মাথায় সেট আপ হতে হবে। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের এই লিস্ট মাথায় আসতে হবে যে তার হিমোপটাইসিসের কারণ কি এই 5টার মধ্যে কোনোটা। কারণ হচ্ছে এরা কমন কারণের মধ্যেও আরও কমন হচ্ছে 1 নাম্বারটা, অ্যাকিউট ব্রঙ্কাইটিস। ধরা যেতে পারে যে যতগুলো আমরা হিমোপটাইসিসের পেশেন্ট পাবো বয়স ভেদে, যারা বিশেষ করে ইয়াং পেশেন্ট কিন্তু হিমোপটাইসিস, তাদের 1 নাম্বার কারণই আমার মাথায় পিক আপ করতে হবে অ্যাকিউট ব্রঙ্কাইটিস। আমরা কিন্তু হিমোপটাইসিস পেলেই সেটা লাং ক্যান্সার অথবা টিউবারকুলোসিস এরকম কিন্তু প্রথমেই চিন্তা করা ঠিক হবে না। তবে হ্যাঁ, এটা যদি এল্ডারলি পেশেন্ট হয়, এজ 60 ইয়ার্স, আরও কিছু যদি রিস্ক ফ্যাক্টর, স্মোকার হয়, তাহলে আমরা হয়তো তাকে লাং ক্যান্সার ভাবতে পারি। আদারওয়াইজ শুরুতেই আমি লাং ক্যান্সার চিন্তা করে রোগীকে ভয় ধরিয়ে দিব না। ইয়াং পেশেন্ট যদি হয়, তার যদি হিমোপটাইসিস নিয়ে প্রেজেন্ট করে, তাহলে আমি অ্যাকিউট ব্রঙ্কাইটিস কিনা এটাই প্রথম ভাবব। যদি এটা না হয় আরও কিছু এর সাথে সিমটম জোড়াতালি দিতে হবে। যদি না হয় তাহলে আমি বাইটার্ন এই দিকে যাব। যদি একদম শর্ট হিস্ট্রি হয় তাহলে এই 2টা হওয়ার সম্ভাবনা আছে। তবে হ্যাঁ, এদেরও ডায়াগনোসিসের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেটা হালকা করে আমরা কুইক ডায়াগনোসিসে শেখার চেষ্টা করব। এখন হিমোপটাইসিসের এই 5টা কমন কারণ ছাড়াও আরও অনেক কারণ আছে, সেই লিস্টটাও একটুখানি আমাকে দেখতে হবে যে এখানে অ্যানাটমি ভিত্তিক অথবা 5টা এলাকা ভিত্তিক, 1 2 3 4 5টা এলাকা ভিত্তিক কারণ উল্লেখ করা আছে। এই কারণগুলো থেকেই ওই 5টাকে আমরা আলাদা করে কমন ধরেছি। যদি ওই 5টা আমার মুখস্থ থাকে, এটা যদি মুখস্থ নাও থাকে, আমি প্রায় অধিকাংশ পেশেন্টই ম্যানেজ করতে পারবো ইনশাল্লাহ। তাই এই লিস্ট দেখে আমি ভয় পাবো না। আমি শুরুতে যেটা দেখালাম এই 5টা অবশ্যই মুখস্থ রাখবো ইনশাআল্লাহ। এখন হিমোপটাইসিস এ পর্যন্তই। আমরা চেস্ট পেন যে প্রিন্সিপাল সিমটম ছিল, আর একটা চেস্ট পেনটাকে আমি ইলাবোরেট করছি না, কারণ এটা মূলত কার্ডিওলজির অংশ। কার্ডিওলজির উপর যিনি বলবেন, আশা করি এটাকে উনি প্রথমে আলোচনা করবেন। আচ্ছা, এখন আমি এই স্লাইডের হেডলাইন দিয়েছি হাউ টু মেক এ কুইক ডায়াগনোসিস। আমাদের স্যাররা যারা প্রফেসর হয়ে গেছেন, তারা 1টা 2টা কথা শুনেই একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস বলে ফেলে এবং লিখে ফেলে। এইটা স্যাররা কী করে পারে? এইটাই হলো কুইক ডায়াগনোসিসের মূল ক্লু অথবা টেকনিক। এই টেকনিকটাই আমরা ধীরে 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 রপ্ত করার চেষ্টা করব। এটা একদিনের কোনো বিষয় না। তবে আজকে রেসপিরেটরি মেডিসিনের জেনারেল প্র্যাকটিসের যে অংশ, এর বেসিক অংশে
আমি অল্প কয়েকটা খুব দ্রুত ডায়াগনোসিস কী করে আমরা করতে পারি সেটা আমি এখানে দেখাবো। এই দ্রুত ডায়াগনোসিসটা একদম কনফার্ম ডায়াগনোসিস না, তবে হ্যাঁ, আমরা যে ইনভেস্টিগেশনের একটা প্ল্যান করব, ওই প্ল্যানটা করার জন্য এরকম একটা কুইক ক্লিনিক্যাল ডায়াগনোসিসে পৌঁছতে হবে। আর চেম্বারে বসে নিশ্চয়ই আমি রোগীর সাথে 10-15 মিনিট বা 20 মিনিট কথা বলতে পারবো না, কারণ একটা রোগী যদি আমি 20 মিনিট আধা ঘন্টা ধরে কথা বলি, চেম্বারের বাইরে যে রোগী 2-4টা বসে থাকবে ওরা অত্যন্ত বিরক্ত হয়ে যায় এবং গালাগালিও শুরু করে, বাজে কমেন্ট করে যে ডাক্তার তেমন কিছু ভালো জানে না, না জানার কারণেই একটা রোগী সে এতক্ষণ ধরে কথা বলে। সো আমাদেরকে সব দিক বিচার বিবেচনা করে এরকম কুইক ডায়াগনোসিসের বিষয়টা শিখতে হবে। আমরা শুরুতেই এই যে CAP ক্যাপ মানে হচ্ছে কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়া, মানে হচ্ছে নিউমোনিয়া। আমরা নিউমোনিয়ার কুইক ডায়াগনোসিসটা শিখব, যেভাবে স্যাররা শিখে থাকে, মানে তারা চিন্তা করে থাকে এবং ডায়াগনোসিস করে থাকে, আমাদের ধরনটা হবে কিন্তু সেরকম। তো এখানে নিউমোনিয়াকে যদি আমি ডায়াগনোসিস করতে চাই তাহলে কার্ডিনাল কিছু পয়েন্টস থাকতে হবে। এই পয়েন্টসগুলো হচ্ছে এই 3টা পয়েন্টস। সেটা কি? ফিভার, কাফ, চেস্ট পেন। এই 3টা যদি কোনো পেশেন্ট এর থাকে, তার বয়স যাই হোক না কেন, ফিভার, কাফ, চেস্ট পেন, ডায়াগনোসিস একটাই। এই ফিভার কেমন, এই কাফ কেমন, এই চেস্ট পেন কেমন, কোনো কিছু চিন্তা ছাড়াই ডায়াগনোসিস নিউমোনিয়া। এখন এখানে আমরা একটুখানি বিশেষণ অ্যাডজেক্টিভ যুক্ত করে দিলে এটা আরও ভালো হবে। যে কাজটাই আমাকে বাই টার্ন শিখতে হবে সেটা হচ্ছে, এই ফিভারটা যদি হয় হাই গ্রেড, এই চেস্ট পেনটা যদি হয় প্লুরাইটিক, হাই গ্রেড ফিভার, কাফ, প্লুরাইটিক চেস্ট পেন, ডায়াগনোসিস একটাই, সেটা হচ্ছে নিউমোনিয়া। নিউমোনিয়া নিউমোনিয়া বয়স যাই হোক না কেন। হ্যাঁ, তবে আমি যেহেতু অ্যাডাল্ট মেডিসিনের, সো আমি অ্যাডাল্টদের নিয়ে কথা বলছি, বাচ্চাদের তো বিষয়টা আলাদা, পেডিট্রিশিয়ান এই বিষয়টা দেখবেন। সো আমরা এখানে কুইক ডায়াগনোসিসের একটা ফর্মুলা শিখে ফেললাম। এই ফর্মুলাটা আসলে আমি এভাবে মনে রাখতে চাই, সেটা হচ্ছে 1 + 1 = 2, 1 + 2 = 3। এই যে যোগ অঙ্কের মতো করে এই কুইক ডায়াগনোসিসের টেকনিকটা আমরা মুখস্থ রাখবো, তাহলে আশা করি চেম্বারে আমি দ্রুতগতিতে ডায়াগনোসিসে পৌঁছতে পারবো। এটা কিন্তু একদিনের বিষয় না, যদিও এখন দেখে মনে হচ্ছে এটা সহজ, কিন্তু না। আমার সামনেই, আমার টেবিলে পাশে চেয়ারে হয়তো রোগী বসে থেকে বলবে যে আমার 5 দিনের জ্বর প্রায় 104 ডিগ্রি, 103 ডিগ্রি 4 ডিগ্রি হয়ে যায়, এবং আমার শুকনা কাশি হচ্ছে 2 দিন ধরে, এবং সকাল থেকে বুকে ব্যথা, এই পাশে ব্যথা। রোগী হয়তো এগুলো বলছে, কিন্তু আমার মাথায় কুইক ডায়াগনোসিসটা কিন্তু তখন আসবে না, আমি 7-5 ভাবতে থাকবো। আসলে এই 3টা কথা যখনই রোগী এরকম এলোমেলো করে বলছে, সাথে সাথে আমাকে ধরে ফেলতে হবে এটা নিউমোনিয়ার পেশেন্ট। আর যদি এটা হয় নিউমোনিয়া, তাহলে আমাকে প্ল্যান অফ ইনভেস্টিগেশনটা তখন আমার কি হবে? খুবই সহজ হয়ে গেল প্ল্যান অফ ইনভেস্টিগেশন, যে হ্যাঁ, নিউমোনিয়া ডায়াগনোসিসের জন্য আমার এখন খুব গুরুত্বপূর্ণ একটা টেস্ট দরকার, সেটা হলো বুকের একটা এক্সরে। এক্সরে যদি শ্যাডো থাকে, ডায়াগনোসিস একদম কনফার্ম, নিউমোনিয়া ডায়াগনোসিস হয়ে গেল। এখন এটা ট্রিটমেন্ট আমরা পরবর্তীতে দেখব। আচ্ছা, আর একটা কুইক ডায়াগনোসিস, সেটা হচ্ছে নিউমোনিয়ার ধরা যেতে পারে এটা একটা কমপ্লিকেশন, সেটা হলো লাং অ্যাবসেস, অথবা নিউমোনিয়া ছাড়াও সরাসরি প্রথমেই লাং অ্যাবসেস হতে পারে। সো নিউমোনিয়ার মতো করেই এটারও এই শর্ট টেকনিকটা আমরা শিখছি, সেটা হলো নিউমোনিয়ার সাথে একটা ফিচার শুধু যদি যুক্ত হয়, সেটা হলো যে স্পুটামটা যদি হয় ফাউল স্মেলিং স্পুটাম হয়, অথবা ফাউল স্মেলিং না হলেও ওটা যদি প্রোডাক্টিভ কাফ হয়, তাহলে এটা লাং অ্যাবসেস 1 নাম্বার ডায়াগনোসিসে আসবে। আর নিউমোনিয়াটা 1 নাম্বারে কখন আসলো? যদি সেটা থাকে ড্রাই কাপ। হ্যাঁ, নিউমোনিয়াতেও প্রোডাক্টিভ কাপ হতে পারে, তবে একটু দেরিতে হয়। আর
লাং অ্যাবসেস ডায়াগনোসিসের সাথে নিউমোনিয়ার যে খুব পার্থক্য করে শিখার দরকার আছে এটা কিন্তু না, কারণ এরা পরস্পরের ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। সো আমি নিউমোনিয়াকে লাং অ্যাবসেস চিন্তা করেও এক্স রে করতে দিব প্ল্যান অফ ইনভেস্টিগেশন ঠিক করার জন্য, আবার লাং অ্যাবসেসকে চিন্তা করেও আমি চেস্ট এক্স রে করতে দিব, কারণ ওখানেও একই জিনিস প্রায় আমরা চাচ্ছি। সো এই দুইটা যেহেতু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, তাই একটা থেকে আরেকটা হলে নো প্রবলেম, ম্যানেজমেন্ট হয়ে যাবে। তবে কুইক ডায়াগনোসিসের জন্য আমি কোনটাকে আগে এক নম্বরে বিবেচনা করব, এইটা ঠিক করার জন্য এই ফাউল স্মেলিং স্পুটাম কথাটা আলাদা করে মনে রাখতে হবে। আচ্ছা, এই দুইটা যে আমি ডায়াগনোসিস বললাম, এখানে হেডলাইন দিয়েছি শর্ট হিস্ট্রি। এই শর্ট হিস্ট্রি কথার মধ্যে আসলে লুকিয়ে আছে এর কমপ্লেন রোগী যদি বলে, আমরা বলি চিপ কমপ্লেন উইথ ডিউরেশন, এই ডিউরেশনটা হবে খুবই কম সময়ে, যেমন 1 সপ্তাহ। সাধারণত 1 সপ্তাহ এরকম অ্যাকিউট কন্ডিশন হচ্ছে নিউমোনিয়া আর লাং অ্যাবসেস। এই বিষয়টা যদি একটু লং হিস্ট্রি হয়, লং হিস্ট্রি বলতে কতদিন বোঝায়? সাধারণত মোর দ্যান 2 উইকসকে বোঝায়। 2 সপ্তাহের বেশি যদি হয় সেটাকে লং হিস্ট্রি বলে। আর হ্যাঁ, 3 সপ্তাহ 4 সপ্তাহ এরা সবাই কিন্তু লং হিস্ট্রি। 4 সপ্তাহের অধিক হলে অবশ্যই লং হিস্ট্রি, তবে 2 সপ্তাহের বেশি হলেই সেটাকে এই ফিভারের ক্ষেত্রে, যেখানে ফিভার দিয়ে শুরু হয়েছে অথবা হিমোপটাইসিস দিয়ে শুরু হয়েছে, সেখানে এটাকে আর শর্ট হিস্ট্রি বলে না, তখন এটা লং হয়ে যায়। ইভেন কফের ক্ষেত্রেও আমরা এরকম একটা লং হিস্ট্রি, যার হিস্ট্রি 2 উইকস অর মোর, এরকম যদি আমরা পেশেন্ট পাই, তাহলে ডায়াগনোসিসের দিকে আমরা যাব কি করে? সিমটম একই, ফিভার, কাফ, ওয়েট লস, ডিউরেশন 2 উইকস অর মোর। আমাদের 1 নাম্বার ডায়াগনোসিস চিন্তা করতে হবে আমাদের দেশের প্রেক্ষাপটে টিউবারকুলোসিস, কুইক ডায়াগনোসিস। শুধুমাত্র রোগী এভাবে বলল যে ডাক্তার সাহেব আমার 15-16 দিন ধরে গায়ে গায়ে জ্বর হচ্ছে, আর একটু কাশি হচ্ছে, এবং ওজনটাও কমে যাচ্ছে, খাবারের রুচি নাই, এরকম কথা বলল। আমার মাথায় এই কথাগুলো শোনার সাথে সাথেই ডায়াগনোসিস একটা চলে আসতে হবে, সেটা হচ্ছে এটা টিউবারকুলোসিস কিনা। হ্যাঁ, টিউবারকুলোসিস ছাড়াও এটা অন্য ডায়াগনোসিস হতে পারে, তবে বিগিনারদের জন্য কমন ডায়াগনোসিসটা আগে মাথায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। কারণ এই সিনারিওর পরে যদি টিউবারকুলোসিস আমি না চিন্তা করে একটা রেয়ার ডায়াগনোসিস চিন্তা করি, তাহলে এটা মারাত্মক ভুল। তাহলে খুব কুইক ডায়াগনোসিস আমরা কি করে করছি, যে লং ফিভার, প্রলং ফিভার বলছি এটাকে, আর কাফ, এটা ড্রাই প্রোডাক্টিভ কিছুই বলছি না, শুধু কাপই আপাতত মনে রাখতে হবে, আর সাথে ওয়েট লস, দিস ইজ টিউবারকুলোসিস। আর রিকারেন্ট হিমোপটাইসিস, শুধু একটা সিমটম আমি লিখেছি, রিকারেন্ট হিমোপটাইসিস। পেশেন্ট যদি হয় ইয়াং পেশেন্ট, কম বয়স্ক, ডায়াগনোসিস একটাই, সেটা হলো ব্রঙ্কিয়াকটেসিস। যদিও ডায়াগনোসিসটা একটু আনকমন চেম্বার প্র্যাকটিসে, তবে এটা আমরা পেয়ে যেতে পারি। রিকারেন্ট হিমোপটাইসিস, এল্ডারলি, তাহলে ভিন্ন ডায়াগনোসিস হয়ে যাবে। রিকারেন্ট হিমোপটাইসিস, এল্ডারলি, আমাদেরকে ভাবতে হবে কার্সিনোমা। রিকারেন্ট হিমোপটাইসিস, ইয়াং পেশেন্ট, ভাবতে হবে ব্রঙ্কিয়াকটেসিস। খুবই কিন্তু ইন্টারেস্টিং এই দুইটা ডায়াগনোসিস। অন্য কোনো সিমটম আমি আর এর সাথে জোড়াতালি দিয়ে যে বলবো তা আমার দরকার নেই। এখন এই রিকারেন্ট হিমোপটাইসিস জিনিসটা কি? অর্থাৎ হিমোপটাইসিস নিজেই তো একটা সিমটম। এই সিমটমের যে অ্যানালাইসিস, সিমটম ইভ্যালুয়েশন বলে, এই সিমটম ইভ্যালুয়েশনটা কিন্তু নিজেদেরকে খুব ভালো করে এটা বুঝতে হবে। নিশ্চয়ই আমরা এই কুইক প্র্যাকটিস বা এইখানে এটার ইভ্যালুয়েশন বা এটার অ্যানালাইসিস আমরা শিখতে আসি নাই, এবং বলা উচিত হবে না। তো হিমোপটাইসিসের অনেকগুলো ভ্যারাইটি আছে। এটা মাইল্ড হিমোপটাইসিস, মডারেট হিমোপটাইসিস, ম্যাসিভ হিমোপটাইসিস, লাইফ থ্রেটেনিং হিমোপটাইসিস, সিঙ্গেল এপিসোড হিমোপটাইসিস, রিকারেন্ট হিমোপটাইসিস। প্রায় এই 6টা ডেফিনেশন এই হিমোপটাইসিসের মধ্যে কিন্তু আমাকে শিখতে হবে। এগুলো সবগুলো ক্লিনিক্যাল মেথডসের বইতে আছে, আমরা শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো আমি খুব কুইক
কি করে ডায়াগনোসিস করতে পারি, এটা আমি 4টা উদাহরণ এখন দিলাম এই বেসিক আলোচনার মধ্যে। এভাবে প্রায় প্রত্যেকটা ডায়াগনোসিসেরই এরকম কুইক কার্ডিনাল কিছু সিমটম আছে, যেগুলো ব্যবহার করে আমাদের স্যাররা দ্রুতই একটা ডায়াগনোসিস বলে ফেলে এবং আমরা আশ্চর্য হয়ে যাই যে স্যাররা এত দ্রুত ডায়াগনোসিস করে। একটা পর্যায়ে ইনশাল্লাহ আমরা সবাই সেই জায়গাতে উপনীত হব ইনশাল্লাহ।